আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পিএইচ এবং পিওএইচ নিয়ে যত সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে। তা পিএইচ নির্ণয়ের মাধ্যমে আমরা বলতে পারবো কোনো একটা দ্রবণ অম্লীয় না ক্ষারীয়, সেটা আবার অম্লীয় ক্ষারীয়র ভাগগুলো ওখান থেকে বলতে পারবো, সেটা পিএইচ স্কেলের মাধ্যমে। তো ওখানে লিখে রেখেছে পিএইচ, পিওএইচ, পিএইচ গণনা এবং পিএইচ স্কেল, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। দেখো তোমরা বোর্ডের দিকে। তা আমি পিএইচ সম্পর্কে আমরা জানি যে পিএইচ ইকুয়াল মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, এবং POH ইকুয়াল আমরা জানি কি মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন। অর্থাৎ তোমাকে কেউ যদি বলে যে পিএইচ কি, তাহলে বলতে পারবে যে কি কোনো একটা দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমের মানকে পিএইচ বলে। আবার পিওএইচ লিখতে পাবা যে কোনো একটা দ্রবণের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমের মানকে আমরা কি পিওএইচ বলবো। তো এটা একটা সূত্র, মানে দুইটা একটা করে সূত্র। তা পিএইচ এবং পিওএইচ এর ভিতরে আরেকটা সম্পর্ক আছে, সেটা হলো যে পিএইচ ইকুয়াল পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14। তো এটাও একটা সূত্র, আমরা পরবর্তী ক্লাসে এই সূত্রটা প্রতিপাদন করব। তো আজকে শুধু জেনে রাখো যে পিএইচ ইকুয়াল পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14। তো আমরা একটা কোনো দ্রবণের যদি পিএইচ জানি তাহলে পিওএইচ বের করতে পারবো, আবার যদি পিওএইচ বের করতে পারি তাহলে আমরা কি বের করতে পারবো, পিএইচ বের করতে পারবো। তো আমরা দেখি যে কোনো একটা দ্রবণকে কিভাবে তার পিএইচ এবং পিএইচ বের হয়। তো একটা প্রশ্ন যদি আমি এখানে লিখি যে সালফিউরিক অ্যাসিডের দ্রবণের ঘনমাত্রা 0.01 মোলার হলে ওই দ্রবণের পিএইচ ও পিওএইচ কত। এই জিনিসটা আমরা এখন বের করব যে সালফিউরিক অ্যাসিড দ্রবণের জন্য পিএইচ এবং পিওএইচ বের করব। তো আগে সালফিউরিক অ্যাসিডটাকে আমাদের বিয়োজিত করতে হবে। তা সালফিউরিক অ্যাসিডটাকে আমরা আগে বিয়োজিত করি। তাহলে আমরা কি পাবো, হাইড্রোজেন আয়ন প্লাস সালফেট 2 আয়ন। তো আরহেনিয়াসের মতবাদে আমরা জানি যে যে জলীয় দ্রবণের যে দ্রবণটা কি হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তারা কি সবসময় অম্ল অর্থাৎ অ্যাসিড হয়। তো এখানে আমি আগেই নিশ্চিতভাবে বলতে পারতেছি যে সালফিউরিক অ্যাসিড একটা আমাদের অম্ল বা অ্যাসিড। তো আমরা অ্যাসিডের ঘনমাত্রা মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার সাথে পিএইচ নির্ণয় করতে পারবো। তা এটার জন্য আমি পিএইচ আগে নির্ণয় করতে পারবো, তারপরে পিওএইচ পাবো। তো এখানে পিওএইচ প্রথমে পাওয়া সম্ভব নয়, কারণ কি এটা একটা কি অ্যাসিড। সেটা আমরা কিভাবে বুঝলাম, আরএনএস এর মতবাদ অনুযায়ী যারা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে জলীয় দ্রবণে তারাই হয় অ্যাসিড। তাই এখানে আমরা এখন অ্যাসিড পেয়ে গেলাম। তো এখানে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা ছিল 0.01 মোলার, আর এখানে তো আমরা কত 0.01 মোলার। তাহলে এখন আমি জানি যে পিএইচ ইকুয়াল মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এই অবস্থায় হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তুমি 0.01 বসালে কিন্তু আমাদের ভুল হবে, কেননা এখানে সালফিউরিক অ্যাসিডে আমাদের হাইড্রোজেন আছে পরমাণু দুইটা, এখানে হাইড্রোজেন একটা। তা শুরুতেই আমাদের কি করতে হবে, সমাধানটা করে নিতে হবে। তো এখানে একটা হাইড্রোজেনের জন্য আমাদের ঘনমাত্রা হয়েছিল 0.01। তো এখানে দেখতে হবে সালফিউরিক অ্যাসিড দ্রবণটা কয়টা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করলো। তাহলে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করছে এখানে দুইটা। তো এই দুইটার জন্য আমি কি করব, এই যে আমার সামনে 2 দ্বারা গুণন করে নিতে হবে। তো এই যে একটা মান পাবো, এই মানটাকে আমার এখানে বসাইতে হবে। তো এখানে বসাও যে মাইনাস লগ অফ, তাহলে এটা গুণফলটা হবে 0.02। এখন আমি ক্যালকুলেটর চাপবা, তাহলে এই মানটা একটা মান পাবা, সেটা হইলো যে 1.69। অর্থাৎ এই মানটা তুমি এত পেলে। পিএইচ এর কোনো একক নাই, তা এটা আমাদের এইটুকুই হলো। এখন তোমাকে বলছে পিএইচ আর বলছে কি পিওএইচ নির্ণয় করতে। পিএইচ পাইছো, পিএইচ পাইলে তুমি পিওএইচ এই সূত্রের সাহায্যে পাবা। এখন তারপর এখানে লিখবা যে আমরা জানি, তাহলে আমরা
জানি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14। তুমি পাইছো কোনটা? আমরা পাইছি পিএইচ, তাহলে পিএইচ এর মানটা তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি পিওএইচ ইকুয়াল 14 প্লাস আছে ওই দিকে মাইনাস 14 মাইনাস, তাহলে পিএইচ কত পাইছো 1.69, তাহলে 1.69 তাহলে কত হইতেছে 14 মাইনাস তাহলে হইতেছে কত 12.30। তাহলে এটা হলো তার পিওএইচ। তাহলে আমরা একটা কোনো দ্রবণের পিএইচ বের করতে পারলে পিওএইচ ও পাবো অথবা পিওএইচ পাইলে পিএইচ ও পাবো। তো এখানে এটা এরকম। তা আরেকটা উদাহরণ দেখি যে এইখানে যদি আমি দেই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের ঘনমাত্রাটা এবার আমরা এখান থেকে পিএইচ নির্ণয় করব। তো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে আমাকে কি করতে হবে বিয়োজিত করতে হবে। তো বিয়োজিত করি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো এটা বিয়োজিত করলে আমাদের কি হয় হাইড্রোজেন আয়ন আর আমি কি পাই ক্লোরাইড আয়ন পাই। তা আমি এখান থেকে কি লিখতে পাবো যে এর ঘনমাত্রা কত এত ছিল মোলার আর এর ঘনমাত্রা 0.01। এখানে আবার 2 দেওয়া যাবে না কারণ হাইড্রোজেন এখানে আছে একটা, এখানে আছে কয়টা একটা। তাহলে এই যে আমার সমতা করা আছে আর কোনো সমস্যা নেই। তুমি সরাসরি এখানে লিখতে পাবা মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তুমি পেয়ে আসো, তাহলে কি মাইনাস লগ অফ 0.01। এখানে একটা উত্তর পাবা, ধরো 1 পাইলাম ক্যালকুলেটর চাপার পর। তো এই পিএইচ পাইছো এখান থেকে আবার লিখতে পাবা কি অতএব পিএইচ যোগ পিওএইচ ইকুয়াল 14। তাহলে আমি লিখতে পাবো কি যে পিএইচ ইকুয়াল পিওএইচ এবার পাবো পিওএইচ ইকুয়াল তাহলে 14 মাইনাস পিওএইচ, তাহলে 14 বসাইলাম পিএইচ 1 পাইছি বসাই দিলাম। এই যে আমার 13 পিএইচ আর পিওএইচ হইতেছে আমার কত 14, দুইটার যোগফল আমরা 14 পাবো। এই যে আমার পিএইচ পাইছি 1 পিওএইচ হলো কত 13। তা এটা তুমি এখন এখানে প্রশ্ন করতে পারো যে আমরা পিওএইচ আগে পাইলাম না কেন। তাহলে আমি আগেও বলছি যে এটা জলীয় দ্রবণে কি হয়ে গেছিল হাইড্রোজেন আয়ন উৎপন্ন করছে। তা আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী কারা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, যারা কি করে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তারাই হয় মূলত কি অম্ল। তো এই জন্য আমি অম্ল পাইলে আমি অবশ্যই তার পিএইচ পাবো কারণ আমি হাইড্রোজেন আয়ন আগে পাইছি। তো এইভাবে এখন ইচ্ছা করলে ক্ষারেরও পিএইচ বের করা যাবে। তো এখন একটা আমরা উদাহরণ দিই যে ক্ষারের পিএইচ কেমনে বের করা যায়। তো এখানে একটা ক্ষার আমি দেই, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, তাহলে দ্রবণের ঘনমাত্রা এত হলে ওই দ্রবণের পিএইচ ও পিএইচ কত। এবার কিন্তু আমরা কি পাইছি ক্ষার নিছি। তা ক্ষার কেমনে আমি প্রমাণ করতে পারবো, তাহলে এটাকে যখন আমরা বিয়োজিত করব তখন আমাদের সোডিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সিল আয়ন হইতেছে। তাহলে তুমি হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে কারা জলীয় দ্রবণে, আরএনএস-এর মতবাদে হাইড্রোক্সিল আয়ন তারাই উৎপন্ন করে যারা কি ক্ষার হয়, তাহলে অবশ্যই এটা ক্ষার। তাহলে তুমি হাইড্রোক্সিল আয়ন পাইলে এবার কিন্তু পিএইচ আগে পাবা না, পাবা কি পিওএইচ। তো এখান থেকে লিখতে পারো যে পিওএইচ ইকুয়াল মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা তো বসাও মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কোথায় যে এটাই হবে এখানে 0.01, তাহলে 0.01 আমি দিলাম, ধরো 1 পাইলা কি পিওএইচ। তোমাকে চাইছিল ধরো যে একটা ক্ষারের পিএইচ কত, তাহলে যে পিওএইচ পাইছেন আমি আবার ওইভাবে পিএইচ পাবো কিভাবে যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14। তাহলে আমার দরকার এবার পিএইচ, তাহলে পিএইচ তা পিএইচ কি হবে 14, এটা ওই দিক যাবে তাহলে পিওএইচ 14 মাইনাস 1 এই যে 13। তাহলে কোন একটা দ্রবণের সেটা অম্লীয় হোক আর ক্ষারীয় হোক পিএইচ পিওএইচ দুইটাই আমাদের এইভাবে বের করা যায়। আর অনেক সময় ঘনমাত্রা দেওয়া না থাকলে ঘনমাত্রা নির্ণয়ের যে সূত্রগুলো আছে ওইভাবে কোনো একটা না কোনো একটা সূত্র দিয়ে তুমি ঘনমাত্রাটা বের করে নিতে পারবে। নেওয়ার পর এইভাবে তোমার প্রসেসটা করতে হবে। কোনো একটা দ্রবণের পিএইচ ও পিওএইচ এইভাবে নির্ণয় করা যায়। তো এখানে একটা আছে পিএইচ গণনা, এবার পিএইচ স্কেল। তা পিএইচ স্কেলটা এখন আমরা দেখব। তাহলে পিএইচ স্কেলের একটা সীমা আছে সকলেই তোমরা জানো যে 0 থেকে 14। তো আমি এমনি একটা স্কেল আর্ট করি,
ধরো এখানে 7, এইদিকে বাড়াও, 14 থেকে যাইতে হবে 0 থেকে, তাহলে 0 1 2 3 4 5 6 7, 8 9 10 11 12 13 14, মনে করো এইটুকু। তাহলে এটা আমাদের কি 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো এটা যদি একটা পিএইচ স্কেল হয়, তাহলে পিএইচ স্কেলের যার পিএইচ এর মান আসবে 7, তো এই বিন্দুতে পিএইচ যা আসবে সেই দ্রবণটা আমাদের কি হবে, একটা নিরপেক্ষ বা বিশুদ্ধ দ্রবণ হবে। তাহলে নিরপেক্ষ দ্রবণের পিএইচ এর মান হয় কত, তাহলে নিরপেক্ষ দ্রবণের পিএইচ ইকুয়াল 7। তাহলে নিরপেক্ষ দ্রবণ যখনই পাবো আমি তখন তার পিএইচটার মান আমি 7 পাবো, তখন আমি সরাসরি বলতে পারবো ওই দ্রবণটা একটা নিরপেক্ষ দ্রবণ, অম্লীয় নয় আবার ক্ষারীয় নয়। আর একটা হলো যে পিএইচ এর মান 7 থেকে যত এইদিকে আসতে থাকবে, অর্থাৎ বাম পক্ষে বা বাম দিকে আসতে থাকবে, অ্যাসিড বা অম্লের তীব্রতা তত কি হয়, বাড়তে থাকে। তাহলে অ্যাসিডের তীব্রতা বাড়ে। আর ক্ষারের বেলা 7 থেকে যত কি বেশির দিক যাবে তত কি ক্ষারের তীব্রতা বাড়বে, তীব্রতা বৃদ্ধি পায়। ধরো তাহলে তোমার একটা কোনো একটা দ্রবণের পিএইচ আছে 1 বা 2, তাহলে ওই এটা কি তখন তুমি বলতে পারবা যে জিনিসটা আমাদের কি তীব্র, দ্রবণটা হবে তীব্র একটা অ্যাসিড। ধরো এইদিকে তাহলে এই 7-এর একটু নিচে এইদিকে ধরো তো এইরকম একটা 5 বা 4, এই বিন্দুগুলোতে আমরা যখন পিএইচ গুলো পাবো ধরো 4 5 6, তখন আমি বলতে পারবো কি সেগুলো আমাদের মৃদু অ্যাসিড। কেন, আমাদের পিএইচ মান এই দিক যত আসবে তত আমাদের তীব্র হতে থাকবে। এইদিকে গেলে ধরো যে মধ্যম, সেম একই ভাবে ক্ষারের বেলা আমাদের উল্টাটা হয়, ক্ষার যত কি পিএইচ এর মান বাড়তে থাকবে ক্ষারের তীব্রতা তত বাড়তে থাকবে। তাহলে এই তিনটাকে ধরো তুমি, এগুলো হলো কি মৃদু, তাহলে মৃদু ক্ষার, এদিকে মধ্যম তীব্রতা বেশিও না কমও না। আর এই যে 13 14 তে যেগুলো আমরা পিএইচ পাবো সেই দ্রবণগুলোকে আমরা বলতে পারবো কি এগুলো আমাদের তীব্র ক্ষার, অর্থাৎ পিএইচ এর মান যত বাড়ে ক্ষারের তীব্রতা তত কি বৃদ্ধি পায়, পিএইচ এর মান যত কমবে ক্ষারের তীব্রতা তত বাড়বে। তো এই পর্যন্তই পিএইচ গণনা। তা আমরা এখন এইভাবেই সবকিছু পিএইচ এর যত এমসিকিউ বা সৃজনশীল আছে এসএসসি তে, সেগুলো এইভাবে আমরা কি সমাধান করতে পারবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ।